ওয়েলকাম টু ইনক্যাপ কমিউনিকেশন ফ্রম হ্যালিফ্যাক্স কানাডা। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি বাংলাদেশের একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যিনি ডালহাউজি ইউনিভার্সিটি থেকে সম্প্রতি তার গ্র্যাজুয়েশন করেছেন। তিনি ফাইরুজ নাজিয়া পৃথুলা। ফাইরুজ নাজিয়া পৃথুলা, আপনাকে আজকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা আজকে আপনার শিক্ষা জীবন সম্পর্কে এবং এই পুরো জার্নিটা সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ। Thank you so much for having me in InCAP Communication. আমি ফারুজ নাজিয়া প্রেথুলা, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি এখানে মেনলি এসেছি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি করতে বায়োলজিতে। আমি লাস্ট জুনে গ্র্যাজুয়েট করেছি আলহামদুলিল্লাহ। আমার এখানে আসার জার্নিটা অফকোর্স সবাই বলে ইজি ছিল না, স্পেশালি বাংলাদেশ থেকে যখন আসি তখন আমার ক্যানাডাতে কেউ কোনো রিলেটিভস বা কোনো ফ্যামিলি মেম্বার ছিল না। আমি দুইটা সুটকেস নিয়ে আমার ফুল ফ্যামিলি, আমি পর্যন্ত যাদেরকে চিনতাম বা যাকে চিনি সবাইকে রেখে আমি হ্যালিফ্যাক্সে পা দিই 1 অগস্ট 2021। সো অলমোস্ট আমার 5 বছর হয়ে যাচ্ছে ক্যানাডাতে। ফার্স্টের দিকে অফকোর্স জার্নিটা অনেক ডিফিকাল্ট ছিল, বিকজ ইংলিশ মিডিয়ামে পড়েছি আমি, ম্যাথমেটিক্স ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ও লেভেলস দুটোই করেছি। সো অফকোর্স ইংলিশে পড়াশোনা করেছি, কিন্তু তাও একটা থাকে যে ফ্লুয়েন্সি ব্যাপার, কারণ ইংলিশে কথা বলতে হয়। তখন ওই ফ্লুয়েন্সিটা ছিল না ইনিশিয়ালি, বাট আস্তে আস্তে কথা বলতে বলতে এখানে প্রথম দিকে বাংলাদেশ কমিউনিটির বাইরে বের হওয়াটাই আমার কাছে অনেক ইনসিকিউরিটি কাজ করতো আমার মধ্যে, কারণ আমার মনে হতো যে সাদা বন্ধু বানাবো বা কমিউনিটির বাইরে কারোর সাথে কথা বলবো, ওই কনফিডেন্সটা ছিল না। সো আস্তে আস্তে যখন ক্লাসে যেতাম, ফার্স্ট ইয়ারে যখন ক্লাস স্টার্ট হলো, তখন দেখলাম যে এখানকার মানুষরা অনেক ওপেন, এরা জাজমেন্টাল না, ওরা আপনাদেরকে কখনো জাজ করবে না। বা যখন শুনতো যে আমরা বাংলাদেশ থেকে এসেছি, তখন ওদের রিয়াকশনটা অনেক ডিফারেন্ট থাকতো, বা ওদের ওপেননেসটা অনেক ডিফারেন্ট থাকতো। তখন ওরা অনেক অ্যাকসেপ্টেড যে আচ্ছা ঠিক আছে, এত দূর থেকে আসছে। যখন জিজ্ঞেস করতো আচ্ছা তোমার বাবা মা কোথায় থাকে, আমি বলতাম বাংলাদেশে। বলতো যে সবাইকে রেখে আসছো? আমি বলছি যে হ্যাঁ সবাইকে রেখে আসছে। বলে জাস্ট আন্ডারগ্রাড একটা ডিগ্রি করতে? আমি বলতাম যে হ্যাঁ। তো ওদের কাছে ওরা এটা নিতেই পারতো না, ওরা এটা বিলিভই করতে পারতো না যে আমরা এরকম পৃথিবীর আরেক প্রান্ত থেকে এসে একটা ডিগ্রির জন্য আসছি। ওদের কাছে মনে হতো যে অ্যাবসার্ড। বলে যে তোমরা 3 টাইমস মোর মানি দিয়ে এখানে পড়াশোনা করতে আসছো, সব কিছু ছেড়ে, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ফুড, এভরিথিং ইজ সো ডিফারেন্ট দেন বাংলাদেশ, কেন? সো আমরা বলতাম যে বেটারমেন্ট অফ লাইফ অফকোর্স, বিকজ ইভেন দো আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড বাংলাদেশের মতন ফ্যাসিলিটিস, বাংলাদেশের মতন রয়্যালটি অন্য দেশে নাই। বিকজ এখানে আসার পরে আমাদের নিজের বাথরুমে যেতে হওয়া লাগছে, নিজের রান্না নিজের করা লাগছে, এভরিথিং। থিঙ্ক অ্যাবাউট এভরি সিঙ্গল থিং বাংলাদেশে যেটা একটা ফ্যামিলি করে সেটা আমরা নিজের হাতে করছি, জাস্ট ইন্ডিভিজুয়ালি। এমন না যে ফ্রেন্ডস ছিল বা ফ্যামিলি ছিল বা কাজিনস ছিল, নো ওয়ান, জাস্ট এভরিথিং। লাইক বাজার থেকে শুরু করে, বাথরুম ধোয়া থেকে শুরু করে, পড়াশোনা থেকে শুরু করে, এভরিথিং লাইক ফ্রম টপ টু বটম আমাদের করা লাগছে। অ্যান্ড সব কিছু করেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছি। সো অফকোর্স ইজ আ বিগ অ্যাচিভমেন্ট। নাজিয়া, তোমার গল্প অবশ্যই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে স্টুডেন্টরা আছে তারা খুবই মনোযোগ দিয়ে শুনবে, যারা পড়তে আসতে চায় বাইরে। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে বাংলাদেশ থেকে এই যে কানাডা এত দূর, প্রায় 16,000 মাইলের দূরত্ব, মানে কিভাবে এই সিদ্ধান্তটা নেওয়া হলো? যে এটা কখন এই সিদ্ধান্তটা তুমি নিলে যে তুমি বাইরে পড়াশোনা করবে? আসলে এই যে দেশের বাইরে বাবা মাকে ছেড়ে, সবাইকে ছেড়ে এত দূরে এসে পড়াশোনা করবে, তুমি কখন এই সিদ্ধান্তটা নিলে? ডিসিশনটা তো অফকোর্স ওভারনাইট হয় নাই। আমার প্ল্যান ছিল বিদেশে এসে পড়ার। যখন আমি অনেক ছোটো ছিলাম, বলবো ক্লাস 4-5 দিকে, তখন থেকে আমি ডিসাইড করেছিলাম যে পড়াশোনা করলে, স্পেশালি হাই স্কুল শেষ হলে আমি বিদেশে যেতে চাই। অ্যান্ড আমার ইনিশিয়ালি প্ল্যান ছিল অস্ট্রেলিয়াতে যাওয়ার। আমি ছোটোবেলা থেকে অনেক অস্ট্রেলিয়া অবসেস ছিলাম। আমি ক্রিকেটে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করতাম বাংলাদেশে পড়ে। তো এরপরে যখন বড় হই, স্পেশালি যখন ও লেভেলস দিলাম, ও লেভেলসে যখন আমি ডেইলি স্টার অ্যাওয়ার্ড পেয়েছিলাম, তখনই হচ্ছে আমি একটা একটা ফায়ার ইগনাইট হয় নিজের মধ্যে যে আচ্ছা আই এম কেপেবল অফ ডুইং স্টাফ। তখন থেকেই আমি এ লেভেলসে অনেক হার্ড ওয়ার্ক করি। যখন আমি ফার্স্ট দিলাম তখন রেজাল্ট অত ভালো হয়নি, তখন আমার রিপিট দেওয়া হয়েছিল। বাট তারপর থেকেই আমার একটা ছিল যে
রেজাল্ট ভালো করা লাগে, বিকজ বাইরে আসতে গেলে অফকোর্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাগে, বাট সবার ফার্স্ট যেটা দেখবে সেটা হচ্ছে রেজাল্ট। সো আমি সবসময় ট্রাই করছি আমার রেজাল্ট লাইক স্ট্রেট এইজ অ্যান্ড স্টাফ। বাট যখন কোয়েশ্চেন আসে যে কবে ডিসাইড করেছি বাইরে আসবো, ক্যানাডায় কবে ডিসাইড করছি আসবো, এটা ছিল কোভিডের সময়। যখন কোভিড-19 লকডাউন দিল, তখন আমি আস্তে আস্তে ডিসাইড করলাম যে ঠিক আছে অস্ট্রেলিয়ায় না যে আমি তারপরে ডিসাইড করেছিলাম অ্যাকচুয়ালি ইউকেতে MBBS করবো। অনেক এক্সপেন্সিভ ছিল হোল প্রোগ্রামটা, তো আই ওয়াজ লাইক Canada is a really good country, to be very honest, especially for immigrants. So as a first immigrant, I was like, I need a country that is not racist or more accepted. So এরপরে আমি ডিসাইড করলাম যে ক্যানাডায় আসবো। থ্যাংক ইউ নাজিয়া। আস্তে আস্তে আমরা আসলেও অনেক গল্প জানতে পারবো। এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময়, ডালহাউজি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ তোমার কাছে কী ছিল? মানে তুমি কি মনে করো যে এবং যারা ভর্তি হতে চায় তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কী হতে পারে বলে তুমি মনে করো? আমি বলবো যে সবার স্ট্রাগলস অনেক ডিফারেন্ট। সবার যখন অ্যাপ্লাই করবে অফকোর্স প্রসেসিংটা সেম হতে পারে, বাট এক একজনের স্ট্রাগল এক এক রকম হবে। আমি আমার পার্সোনাল স্টোরি বলবো এখন, এটাতে যতজনের হেল্প হবে তাদের উপর ডিপেন্ড করে। আমার পার্সোনালি সব থেকে চ্যালেঞ্জিং যে স্টেপটা ছিল সেটা অফকোর্স বাংলাদেশ থেকে ক্যানাডা আসাটা। ইউনিভার্সিটির কথা যখন আসে, স্পেশালি ডালহাউজি ইউনিভার্সিটি, আমার সব থেকে বড় স্ট্রাগল ছিল আমি অনেক রিসার্চ করছিলাম। আমি যখন ক্লাস 10-এ পড়ি ও লেভেলসের সময়, তখন থেকে আমি রিসার্চ স্টার্ট করি যে কোন ইউনিভার্সিটিতে গেলে সব থেকে ভালো হবে। অফকোর্স সব থেকে বড় যেই কোয়েশ্চেনটা আসে হচ্ছে এক্সপেন্সেস। এখন বাংলাদেশ থেকে যে কোনো দেশে পড়া ইজ ভেরি এক্সপেন্সিভ, স্পেশালি ইউকে, US, ক্যানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া। সো আমি যখন ইউকের রিসার্চ করছিলাম তখন দেখলাম যে 1 ইয়ারে ওরা $50,000 নেয়, which is more than 50 লাখ টাকা। তখন আমি দেখলাম না, ইটস নট পসিবল আমার ফ্যামিলির পক্ষে এই এত টাকা দেওয়া। তখন আমি আস্তে আস্তে যখন ক্যানাডা ইউনিভার্সিটিগুলো দেখলাম যে ইটস কাইন্ড অফ লিটল বিট মোর অ্যাফোর্ডেবল। তো আমি ক্যানাডায় যখন আমি অ্যাপ্লাই করবো, আমার ওই সাহসটা ছিল না, কারণ আমি অফকোর্স একটা ইনসিকিউরিটিতে ভুগতাম যে আমার মনে হয় না যে বাংলাদেশের মতো একটা জায়গা থেকে আমি ওখানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবো, স্পেশালি উইথ স্কলারশিপ। তো তখন আমি একটা ইনস্টিটিউটের হেল্প নিই, ওদের কাছে আমি যাই, যেহেতু আমি অফকোর্স আই ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স এগুলো নিয়ে, আমি অনেক ছোটো তখন আমি আমার ভাইয়ের সাথে ওই ইনস্টিটিউটে যাই। ইভেন আমি আমার প্যারেন্টসকে অত ওপেনলি বলি না কিছু যে আমি এরকম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি বা আমি প্ল্যান করছি ক্যানাডাতে চলে যাবো। আই ওয়াজ ভেরি ডিটারমেন্ট ফার্স্টের থেকে, বাট আমি ওপেনলি কখনো কাউকে বলি না, বিকজ ঢোল পিটানো উচিত না, এটা আমি বলবো। ইটস সাউন্ডস ভেরি উইয়ার্ড, বাট আমি এটা অলওয়েজ বলবো যে যতক্ষণ না পর্যন্ত কিছু হয়ে যাচ্ছে তার আগে ঢোল পিটায় সবাইকে বলা উচিত না। তার মানে কি এটা যে এটা নিজের মধ্যে রেখে পার্সোনালি চেষ্টা করা? আমি তাই বলবো। আমার মনে হয় যে কোনো বড় কিছু করার আগে, আমি যতই ক্যানাডায় পড়াশোনা করি, আমি যতই ক্যানাডায় 5 বছর 6 বছর 10 বছর থেকে গেলেও ভিতর থেকে আমি বাংলাদেশি। সো আমি কিছু জিনিস বিশ্বাস করি, আর আমি এখন আমার ওই এথিক্স, ওই মোরালগুলো আছে যেটা আমি বাংলাদেশ থেকে শিখে আসছি বা আমার প্যারেন্টস আমাকে শেখাচ্ছে। আমি বিশ্বাস করি যে ইভিল আই, অফকোর্স, যে অনেক সময় পিপল উইল সাবোটাজ ইউর প্ল্যান, সো ইউ গট টু বি ভেরি কেয়ারফুল। এর জন্য আমি কখনো কাউকে প্ল্যান্স বলি না। আমার ফ্রেন্ডসরাও জানতো না, আমার প্যারেন্টসরাই জানতো না, আমার ফ্রেন্ডসরা কি জানবে, কেউই জানতো না। সো আমি ওই ইনস্টিটিউটের কাছে গেছিলাম, আর আমি তাদেরকে সব রেজাল্টস অ্যান্ড আমার যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমি ছায়ানটে পড়াশোনা করেছি, আমি ছোটোবেলায় টিভিতে নাচতাম অ্যান্ড এভরিথিং, আমি সব কিছুই বলেছিলাম যে এগুলো আমার অ্যাচিভমেন্টস। এখন বলেন আমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে আমার চান্স আছে। সো আমার ফার্স্ট টার্গেটই অলওয়েজ ডালহাউজি ছিল, উইচ সাউন্ডস ভেরি উইয়ার্ড বিকজ আমি ডালহাউজি থেকে গ্র্যাজুয়েট করেছি, বাট আমার ইনিশিয়ালি মাই টার্গেট ওয়াজ ডালহাউজি, because it's one of the best university in Canada and Halifax is amazing, it's beautiful, I always wanted to be here. So আমি যখন গেছিলাম ওনার কাছে, উনি বলেছিল যে even though তোমার straight A's আছে and everything, it's competitive, you might not get in. So of course demotivated. তারপরে আমি কখনো আশা ছাড়িনি। তারপর যখন কোভিড-19 প্যান্ডেমিক স্টার্ট হলো অ্যান্ড লকডাউন স্টার্ট হলো, I was very demotivated, I was very depressed, I was very lost. আমি জানতাম না যে কীভাবে, বিকজ আমার A-levelsের মাঝখানে লকডাউন স্টার্ট হয়েছিল, সো আমার A-levelsও কমপ্লিট হয় না যে আমি তাদেরকে রেজাল্টটা দেখাতে পারবো। সো আমি আমার স্কুলে গেলাম, মেথডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলে, টিচারের সাথে কথা বললাম যে এরকম আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমি নেক্সট 1 ইয়ারের মধ্যে বাংলাদেশ থেকে বের হতে চাচ্ছি, সো আপনারা দেখেন কী করবেন।
তখন ওনারা আমাকে একটা ক্রেডিটেড গ্রেডস বলে একটা তখন একটা ইট ওয়াজ আ থিং কজ যেহেতু আমরা এক্সাম দিতে পারছিলাম না আমাদের এএসের যে রেজাল্ট ছিল ওটার উপর বেস করেই আমার টিচার বেন্ডিট স্যার উনি হচ্ছে আমাকে একটা গ্রেড স্কিম ক্রিয়েট করে দেয় উইচ ইজ অ্যাপ্রুভড বাই কেনেডিয়ান ইউনিভার্সিটিস সো আমি ইনস্টিটিউটের কাছে গেলাম অ্যান্ড ওদেরকে যখন আমার সব ইনফরমেশন দিলাম ওরা যেভাবে আমার সাথে কথা বললো ওটা অনেক ডিমোটিভেটিং ছিল সো আমি তখন পুরো প্রসেসে একবারও কখনো আমি মাথায় আনি নাই যে আই এম গোনা গিভ আপ দ্যাট ওয়াজ আউট অফ দ্য সিলেবাস ফর মি আমি আই উড সে পুরা স্টার্টিং থেকে ও লেভেলস থেকে আমার গ্র্যাজুয়েট ডিগ্রি পর্যন্ত আমার সিলেবাসে গিভ আপ বলে কোনো ওয়ার্ড ছিল না নো ম্যাটার হোয়াট হ্যাপেন্ড ইন মাই লাইফ নো ম্যাটার হোয়াট হ্যাপেন্ড টু মি আমি কোনো দিনও গিভ আপ করিনি সো যখন তারপর আমি বাসায় এসে আমার প্যারেন্টসের সাথে কথা বললাম যে আমি প্ল্যান করছি আমি ক্যানাডা যেতে চাই ইটস গন বি ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড অফকোর্স বাংলাদেশের থেকে ক্যানাডা অনেক 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 দূরে সো তোমাদের হোয়াটস ইউর ওপিনিয়ন বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি আমার বোথ অফ মাই প্যারেন্টসের অ্যাপ্রুভাল অ্যান্ড ব্লেসিং নিয়ে ক্যানাডায় যাই তখন তারা বললো যে দেখো ইটস আ লট অফ মানি অ্যান্ড তুমি জানো না এখন কোভিডের কী অবস্থা অ্যান্ড স্টাফ লাইক দ্যাট তুমি স্কলারশিপের জন্য ট্রাই করো তোমার যদি স্কলারশিপ থাকে তোমার যদি রেজাল্ট থাকে ইফ ইউ গেট ইন টু দ্য ইউনিভার্সিটি দেন উইল থিঙ্ক অ্যাবাউট ইট তখন আমি ভাবলাম যে আমি তো এই পর্যন্ত কাউকে শুনিনি যে ক্যানাডা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছে সো আই লাইক দ্যাট ইজ ভেরি ইম্পসিবল ফর মি এরপরে আমি ইনস্টিটিউটের কাছে আবার গেলাম অ্যান্ড দেন আস্ক দেম আই ওয়াজ লাইক আচ্ছা স্কলারশিপের ক্ষেত্রে কী আছে তখন বলছে যে দেয়ার ইজ অ্যান অপশন তুমি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো বাট আই ডোন্ট থিঙ্ক ইউ উইল গেট ইট আই ডোন্ট থিঙ্ক তুমি কোনো স্কলারশিপ পাবে তখন আমার একটু খারাপ লাগলো অফকোর্স সেটা শুনে যা আমার রেজাল্ট ভালো আমি এত কিছু করেছি স্কলারশিপ না পাওয়ার কী আছে তখন আমি ওনাদের কথা না কানে নিইনি আমি যারা নেগেটিভ কোনো কথা বলছে আমি কারো কথাই কানে নিইনি পজিটিভ কথাই শুধু আমি টু বি ভেরি অনেস্ট ইনিশিয়ালি পজিটিভ কথা অনেক কম মানুষই বলেছে বাট যারা নেগেটিভ কথা বলতো বা ফ্যামিলি মেম্বার্স রিলেটিভস ইনস্টিটিউট টিচার্স হুএভার যেই খারাপ কথা বলতো নেগেটিভ ডিমোটিভেট করার ট্রাই করতো আমি ইগনোর করতাম আমি লাইক ডাজন্ট ম্যাটার কী বলবে মানুষ বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইটস মাই লাইফ রাইট সো আমি বাসায় এসে অ্যাকচুয়ালি নিজেই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম আমি একটা এসে লিখেছিলাম অ্যাবাউট মাই গ্র্যান্ড মাদার হু সার্ভাইভড ক্যান্সার অ্যান্ড যেহেতু আমি সায়েন্সে পড়াশোনা করছি বা করার জন্য প্ল্যান করছিলাম সো আমি ওভাবে লিখেছিলাম যে কেন আমি চাই ক্যানাডার মতো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করতে সো আমি এটা লেখার পরে আমি আমার মার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়েছি আমার বাবার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়েছি যে কী মনে হয় এসেটা পড়ে যে are they going to give me any money and they were like try koro there is nothing to lose when you try for something right so I tried for it and actually I got around $9,100 in scholarship which is a lot of money to be very honest because I paid around $9,000 for my first semester which is onek kom because tokhon amar প্রায় $5,000 আমি ইন্টারেস্ট স্কলারশিপ পেয়েছিলাম সো তারপর লিডারশিপের জন্য $1,000 পেয়েছিলাম লাইক আমি এরকম ভাগ করে অ্যারাউন্ড $9,100 স্কলারশিপ পেয়েছিলাম which is a lot of money আমি এখানে একটু জানতে চাই যে এই যে তুমি বলছো যে স্কলারশিপের ব্যাপারটা একটা এসে লিখেছিলে তারপর তোমার লিডারশিপের কোয়ালিটি কিংবা কারিকুলার অ্যাক্টিভিটি এটা কি যারা এই যে প্ল্যানিং করছে তাদেরকে এই যে স্কলারশিপ পাওয়ার ব্যাপারে তাদের আসলে কী করা উচিত বলে তুমি মনে করছো I would say be as honest as possible এখানে স্পেশালি ক্যানাডায় 5 বছর থেকে আমি যেটা শিখেছি সেখানে হচ্ছে honest is the best policy to be very honest honest is the best policy আমার এরকমও দিন গিয়েছে যে আমার উইকলি 5টা ফাইনাল এক্সাম পরপর পড়েছিল প্লাস আমি পার্ট টাইম জবও করি সো I was very exhausted I was sleep deprived আমি অনেক চ্যালেঞ্জিং একটা ডিগ্রি করেছি so I had to study a lot like literally 24/7 a day like a week sorry but আমি যখন আমার প্রফেসর আই ওয়াজ ভেরি ফ্রি উইথ মাই প্রফেসর এখানে সবাই প্রফেসরদেরকে আমরা নাম ধরে ডাকি কোনো স্যার নেই কোনো ম্যাডাম নাই কোনো মিস্টার মিসেস নাই আমরা সবাইকে নাম ধরে ডাকি সো আমি আমার প্রফেসরকে 5 in the morning 4 in the morning ইমেল করতাম যে আই এম ভেরি এক্সস্টেড আমি 3 দিন ধরে ঘুমাই না আই হ্যাভ এ শিফট অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক আই এম প্রিপেয়ার ফর দ্য ফাইনাল এক্সাম আই এম ভেরি সিক দে বি লাইক it's okay come for the makeup exam like ekhane I would say Dalhousie is it's an amazing university especially ওরা যে পরিমাণ আমাকে সাপোর্টটা দিয়েছে যখন আমার মেন্টাল হেলথ খারাপ ছিল বা যখন আমি ডিপ্রেস থাকতাম আমি অনেক অ্যাংজাইটির মধ্যে থাকতাম আমার মনে হতো যে আমাকে দিয়ে হবে না আমি কোনোদিন ড্রিমই করতে পারি নাই যখন আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পর্যন্ত আমি ড্রিম করতে পারি নাই যে আমি গ্র্যাজুয়েট করবো বিকজ ইট ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি বাট আমার প্রফেসররা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে ওনাদেরকে আমি ইমেল করতাম লিটারালি 4 in the morning I'm like okay
what do you think, like I don't know আমি কি করব, বা এই অ্যাসাইনমেন্ট আমি আটকে গেছি, or এই টেস্টের রেজাল্ট আমার খারাপ হচ্ছে, what do you think I should do? What about the officer? আসো, come meet with me, come talk to me. Like they would always help me out no matter what. So I would say without their help, আমার ডক্টরসরা, আমার ইউনিভার্সিটিতে ডক্টর আছে, আমার থেরাপিস্ট আছে, আমার ডক্টর আছে, আমার ফিজিওথেরাপিস্ট আছে, সাইকিয়াট্রিস্ট আছে, there's so many people to support me here. So I never felt যে I was alone here because I had an amazing support system. আমার ফ্রেন্ডসরা ছিল, my friends here are like my family. Because এখানে I would say it's impossible যদি ভেবে থাকেন যে আমি একা এসে সব করে ফেলবো, একা এসে পৃথিবী জয় করে ফেলবো. You can never do anything by yourself. আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করলেন যে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করছে তারা স্কলারশিপের জন্য কী করবে, আমি বলবো যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু স্কলারশিপের যখন কোয়েশ্চেন আসে আমার মনে হয় যে there is some questions. আমার স্পেশালি আমি ডালহাউসিটা বলছি, কয়টা কোয়েশ্চেন থাকে ওখানে জিজ্ঞেস করে যে তোমার রিজনিং কি, তুমি এখানে আসতে চাও, বা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড স্টাফ লাইক দ্যাট. সো ওখানে প্রিটি মাচ লিখতে হয় যে কী কী করেছেন লাইফে. যেরকম আমি যখন স্কুলে পড়তাম তখন আমি স্টুডেন্ট পড়াতাম, টিউটরিং করতাম, অনলাইনে স্টুডেন্ট পড়াতাম, ইন পার্সন বাসায় যে স্টুডেন্ট পড়াতাম, কোচিংয়ে কাজ করতাম, অ্যান্ড দেন আমার স্কুলে আমি প্রিফেক্ট ছিলাম. তারপরে আমি ডেলি স্টার অ্যাওয়ার্ড পেয়েছি, আমি ছায়ানটে গান শিখেছি, আমি বিটিভিতে নাচতাম. সো যা যা অ্যাচিভ করেছো লাইফে থ্রু আউট ইউর এন্টায়ার লাইফ বিফোর ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটি যাওয়ার আগে যা যা লাইফে করেছেন সব কিছু বলা উচিত যে আমি এরকম স্ট্রাগল থেকে উঠেছি. ইভেন ইফ ইউ থিঙ্ক যে ক্লাস 5-এ একবার ফেল করার পর আপনার অনেক মার্ক খেয়েছেন, এটাও ইনক্লুড করা উচিত. Included, they are not going to judge you, but it actually আমার মনে হয় মেইন জিনিসটা যেটা দেখে it's your personality, how you are as a person. কেন ওরকম একটা ইনস্টিটিউটের পার্ট আপনাকে করবে, বা কেন আপনাকে টাকা দিয়ে ওদের মতন একটা বড় ইউনিভার্সিটি থেকে আপনাকে আনবে. সো ইউ হ্যাভ টু গিভ দেম দ্য রিজনিং. বানায় লেখে লাভ নাই, ChatGPT ইউজ করে লাভ নাই, বিকজ টু বি ভেরি অনেস্ট ChatGPT এখন সবার হাতে. সো সবাই ChatGPT দিয়ে একটা ইমোশনাল কাহিনী লিখতে পারে, বাট no one's gonna ever curate something that is gonna touch their heart. So রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, যেটা রিয়েল লাইফে যা যা ফেস করেছেন, বুলিংয়ের শিকার যদি হয়ে থাকেন হাই স্কুল থেকে, বা লাইফে অনেক স্ট্রাগল, মানি প্রবলেম, অনেক ফুড ইনসিকিউরিটি, হোয়াট এভার ইট ইজ, লেট দেম নো যে এরকম একটা জায়গা থেকে, এরকম একটা দেশ থেকে. বাংলাদেশ কিন্তু ম্যাপে যদি আপনি তাকায় দেখেন, বাংলাদেশকে মানে পিন পয়েন্ট করে দেখাতে পারবেন না, এত ছোট একটা কান্ট্রি. সো যে ওরকম একটা দেশ থেকে যখন একটা ছেলে একটা মেয়ে আসতে চায়, তাদের লাইফের স্টোরি অ্যান্ড ক্যানাডার একটা স্টুডেন্টের লাইফ স্টোরি ইজ লাইক আকাশ পাতাল ডিফারেন্ট, রাইট? দে আর ভেরি প্রিভিলেজড, উই আর নট. সো ওভাবে ওটা আপনাকে তুলে ধরতে হবে যে এইরকম একটা দেশ থেকে আমি এসে আপনার দেশে পড়াশোনা করতে চাই অ্যান্ড সাপোর্ট পেতে চাই. সো ইট ডিপেন্ডস অন ইউ, টু বি ভেরি অনেস্ট, যে আপনি আপনার পার্সোনালিটিকে কীভাবে ফুটাতে চান. অনেক ধন্যবাদ নাজিয়া তোমাকে, অসাধারণ গল্প শুনছি. আর আমার কাছে মনে হচ্ছে যে এই গল্পগুলো আমাদের দেশের সেই পরিবারগুলোর, যে পরিবারগুলো থেকে ছেলে মেয়েগুলো দেশের বাইরে পড়াশোনা করতে আসতে চায়. এখন আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে যে যারা বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে বাইরে পড়াশোনা করতে আসতে চায়, তাদের জন্য যে প্রিপারেশনটা, প্রথম যে প্রস্তুতিমূলক ব্যাপারগুলো থাকে, সেটা আসলে কী কী প্রস্তুতি নেওয়া উচিত বলে তুমি মনে করো? থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কোয়েশ্চেন. আমি একটা বড় অ্যাডভাইস দেবো, যেটা শুনতে একটু উইয়ার্ড লাগতে পারে. আমি বলবো যে ক্যানাডায় যখন কেউ পড়তে আসতে যাবে, আমি বলবো যে জাস্ট ক্যানাডায় আসার জন্য আসতে না, জাস্ট যে কোনো একটা কমিউনিটি কলেজ বা যে কোনো একটা কলেজে ঢুকে আমি ক্যানাডায় আসতে পারলাম, এটা করাটা না আমার কাছে মনে হয় যে ইটস নট ওয়ার্থ ইট. সো সবার ফার্স্ট স্টেপ হবে যে আপনি কোন প্রোগ্রামে পড়তে চান, কোন ইউনিভার্সিটি পড়তে চান, এটার উপর একটা রিসার্চ করেন. তাদের রিকোয়ারমেন্টস ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড. সব ইউনিভার্সিটির ওয়েবসাইটে এই রিকোয়ারমেন্টস দেওয়া থাকে, অ্যান্ড রিকোয়ারমেন্টসগুলো বাংলাদেশের স্টুডেন্ট হিসেবে দেওয়া থাকে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে দেওয়া থাকে. বিকজ আই ওয়াজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন বাংলাদেশ টু. সো আমার রিকোয়ারমেন্টস একটু ডিফারেন্ট ছিল. আইএলসের একটা বড় ব্যাপার থাকে. আইএলসের স্কোর, ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস একরকম, ভিসার রিকোয়ারমেন্টস আরেকরকম. ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস নর্মালি বেশি থাকে না, কিন্তু ভিসার জন্য আপনার ব্যান্ডটা একটু বেশি প্রেফার করে ওরা. অ্যান্ড দেন রেজাল্টস, যদি রিকোয়ারমেন্টসের সাথে রেজাল্ট না ম্যাচ করে, দেন ফাইন্ড আ ডিফারেন্ট ইউনিভার্সিটি যেটা সাথে রিকোয়ারমেন্ট ম্যাচ করছে. সো
ইনিশিয়ালি আমি বলবো যে ইউনিভার্সিটির উপর অনেকটা ডিপেন্ড করে প্রসেসিংটা কেমন যাবে। এখন ইউনিভার্সিটি যদি সাপোর্টিভ না হয়, মনে করেন অনেক সময় থাকে যে একটা ফাইল আটকে গেল বা কোনো একটা ফাইল দিতে পারছেন না সময় মতন, ইউনিভার্সিটি যদি কমিউনিকেট না করে আপনার সাথে, বা আপনি যদি ইউনিভার্সিটির সাথে প্রপারলি প্রথম থেকে কমিউনিকেট না করতে পারেন, তাহলে পরে যে সাফার করতে পারবেন। যেরকম আমার ইউনিভার্সিটি প্রথম থেকে অনেক বেশি কমিউনিকেটিভ ছিল, প্রথম থেকে অনেক বেশি ওপেন ছিল। যে কোভিডের সময় যেহেতু আমি এই প্রসেসিংটা করেছি, আমার অনেক প্রবলেম ছিল যে আমি আইএলস প্রপারলি অন টাইম করতে পারি নাই, বা আমি যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আমি ডুওলিঙ্গো দিয়ে করেছিলাম ফর ইউনিভার্সিটি। সো এরকম অনেক কিছু আছে যেগুলো আপনার ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করতে হবে টু নো দ্য প্রপার অ্যান্সার। যেরকম বললাম যে আমার সাথে পার্সোনাল এক্সপিরিয়েন্স উইথ দ্য ইনস্টিটিউট ইন বাংলাদেশ যারা আপনাকে অ্যাপ্লাই করতে হেল্প করে ওয়াজ নট গুড। সো এর জন্য আমি বলবো যে অনেক সময় ওনারা যেটা বলবে সেটা মানে টেক ইট উইথ আ গ্রেইন অফ সল্ট। জাস্ট গো অ্যাস্ক ইউর ইউনিভার্সিটি, ইমেল দেম, ওনাদেরকে জিজ্ঞেস করেন যে অ্যাকচুয়ালি কি আপনাদের রিকোয়ারমেন্টস এমন, অ্যাকচুয়ালি কি আমার এসব করা লাগবে। ওনারা আপনাকে আরও প্রপার অ্যান্সার দেবে। সো course the whole processing is very very lengthy, very very complicated, but যদি আপনার একটা হেল্পিং হ্যান্ড থাকে, the university itself যাদের সাথে আপনি অলওয়েজ ওপেনলি কমিউনিকেট করতে পারছেন, then it's gonna be like 10 times 1000 times more easier. So আমি বলবো যে don't hesitate, especially যদি ক্যানাডায় আসে ট্রাই করছেন। I don't know about US and other countries, but Canadians are very very helpful, they're very friendly. So যে যদি আপনার মনে হয় হেজিটেশন আসে যে should I ask them questions and stuff, do not hesitate. থ্যাংক ইউ নাজিয়া। আসলে আমরা চাচ্ছিলাম যে তোমার এই গল্পের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে যে স্টুডেন্টরা অ্যাপ্লাই করছে কিংবা করতে চাচ্ছে তারা উপকৃত হোক, তারা এই গল্পগুলো শুনে তাদের যে ভুল ত্রুটি যা করণীয় সেগুলো সঠিকভাবে করুক। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে যারা অ্যাপ্লাই করছে এখন, তারা সাধারণত কিংবা করে থাকে সাধারণত কোন ভুলগুলো তারা করে থাকে ইনিশিয়ালি, যে ভুলগুলোর কারণে তারা এখানে ফেলিওর হয় কিংবা সময়টা অনেক বেশি লাগে কিংবা আরও যে অনেক রকম বাধার সম্মুখীন হয়। এই ব্যাপারে তুমি কি মনে করো? আমার যেটা মনে হয় যে একটা ভেরি কমন মিস্টেকস ওর আমার প্রসেসিংয়ে যে মিস্টেকটা আমি করেছি সেটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে পার্সোনালি রিসার্চ না করা। কারণ যদি মানুষের উপর ডিপেন্ডেন্ট থাকি বা মানুষের উপর ডিপেন্ডেন্ট থেকে ওদের কথা শুনেই আমি ঘাবড়াই যাই, এটা হচ্ছে সবথেকে বড় মিস্টেক। যে কোনো কিছু হয় তার প্যারেন্টস, হয় তার ফ্রেন্ডস ওর টিচার্স ওর ইনস্টিটিউশনস হোয়াটএভার, যে নিজে করাটা আমার মনে হয় নিজে করাটা ইজ সো ইম্পর্টেন্ট। কারণ নিজে করলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। প্লাস মানে আমি অনেক ঘাবড়ে যেতাম, যে কেউ কিছু বললেই আমি ঘাবড়ে যেতাম। যখন মানুষের সাথে কথা বলতাম যারা কানাডায় থাকে বা যারা কানাডায় তখন পড়াশোনা করতো, তাদের সাথে কথা বলার পর তারা যখন বলতো অনেক এক্সপেন্সিভ পারবা না, অনেক কমপ্লিকেটেড পারবা না, অনেক ডিফিকাল্ট পারবা না, আমি ওটাই মনে রেখে বসে থাকতাম। যখনই কেউ আমাকে বলতো যে তুমি যে ডিগ্রিটা করছো অনেক ডিফিকাল্ট বা তুমি যে মেজর করতে যাচ্ছ অনেক ডিফিকাল্ট, আমি তাদের কথা শুনেই বসে থাকতাম। বসে থেকে নিজের মতো নিজে অ্যাংজাইটিতে ভুগতাম, ডিপ্রেশনে ভুগতাম। আমার মনে হয় কি যে ফার্স্ট স্টেপটা হচ্ছে ডিসাইড করা, যে আপনি যদি ফার্স্টেই ডিসাইড করে নেন যে না, যাই হোক না কেন আমি কানাডায় পড়াশোনা করবো, যাই হোক না কেন আমি এই সাবজেক্টে পড়াশোনা করব, তখন আপনার মধ্যে আর ওই প্ল্যানের মধ্যে কারো আসা উচিত না। নো ওয়ান, নট ইউর পার্টনার, নট ইউর প্যারেন্টস, নো ওয়ান, জাস্ট ইউ অ্যান্ড দ্যাট প্ল্যান অ্যাগেনস্ট দ্য ওয়ার্ল্ড। এটাই হতে হবে ফার্স্টে। কারণ যদি শক্তভাবে ওই প্ল্যানটাকে না ধরে রাখতে পারেন, যদি শক্তভাবে ডিটারমাইন্ড না থাকতে পারেন, দেন ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ, বিকজ দ্য হোল প্রসেস ইটসেলফ ইজ সো কমপ্লিকেটেড, সো ডিফিকাল্ট। এত আনসার্টিনিটির মধ্যে প্রত্যেকটা রেজাল্টই থাকে, যে যদি নিজেই না মোটিভেটেড থাকে, নিজেই যদি আপসেট হয়ে যান অল্প কিছুতে, দেন ইটস গোনা বি এ হোল ভেরি ডিফিকাল্ট প্রসেস। নাজিয়া, দেশের বাইরে পড়াশোনা করতে আসা বিদেশ একটা ফ্যান্টাসি। কারণ তোমরা যখন এসেছো তখন তোমরা কেউ 18, কেউ 19, একেবারেই টিনেজার। তখন আসলে স্বপ্নগুলো থাকে অনেক বেশি রঙিন, বিদেশ নিয়ে অনেক রকম রঙিন স্বপ্ন থাকে, রঙিন স্বপ্নে বিভোর থাকে, স্বাধীনতার একটা ডাক থাকে যে আমি একটা ফ্রি লাইফ পাবো, আমার মতো করে আমি জীবন গড়তে পারবো, যেখানে আমার বাবা মা থাকছেন না, আর রিলেটিভস থাকছেন না, কোনো রকম বাধা নাই, আমি আমার রাজত্বে আমি একাই রাজা। তো সেক্ষেত্রে যখন এখানে চলে আসছো তখন প্রথমত মানে কি মনে হলো যে আসলেই কি বিদেশের জীবনটা এমনই রঙিন?
কিংবা এই যে পড়তে এসছো, এটার জীবনটা কি এতটাই রঙিন বলে তুমি মনে করো, নাকি বাস্তবতাটা কি, যেটা একটু শেয়ার করলে আমরা উপকৃত হতাম? খুবই চমৎকার একটা কোয়েশ্চেন। যখন প্রথমে এসেছিলাম তখন অনেক ছোট ছিলাম, অনেক ছোট। আমার সাথে আমার যে ফ্রেন্ডগুলো এসেছিলো সবাই অনেক ছোট। আমরা যখন ফার্স্ট ইয়ারে এসেছিলাম প্রথম বুঝতাম না যে কি বুঝতে হবে। প্রথম মানুষের সাথে কথা বলতেই হেজিটেশন লাগতো। কিন্তু আমি একটা জিনিস যেটা করেছিলাম যে বাংলাদেশে থেকে যখন আমি জানতাম যে ক্যানাডায় চলে আসছি, ভিসা পেয়ে গেছি বা প্রসেসিং সব হয়ে গেছে, অ্যাকসেপ্টেন্স লেটার, এভরিথিং ইজ হিয়ার, তখন থেকে আমি নিজেকে একটা জিনিস বলা শুরু করেছি। আমি অনেক ইন্ট্রোভার্টেড একটা মানুষ ছিলাম, যে যখন আমরা বাইরে যাই বাংলাদেশে আমরা নিজে কিছু করি না। প্যারেন্টস যেহেতু থাকে, আমরা নিজে কিছু করি না, আমরা একদমই ইন্ডিপেন্ডেন্ট না অ্যাজ এ নেশন, টু বি ভেরি ভেরি অনেস্ট। এখানে আমাদের বাচ্চা কাচ্চা আমরা একদমই ইন্ডিপেন্ডেন্ট না। আমরা ছোটোবেলা থেকে মা বাবার মানে শেল্টারে বড় হতে হতে আমরা বিয়ের পর পর্যন্ত এক্সপেক্ট করি যে প্যারেন্টস সাপোর্ট দেবে। তো আমি অলওয়েজ মাথায় রাখতাম যে একটা কফি কিনতে গেলে আমি নিজে যে অর্ডার করবো, বা একটা হেল্প নিতে গেলে আমি মানুষের সাথে, কারণ আমি এটা মাথায় ভেবে নিয়েছিলাম যে ক্যানাডায় তো আমার প্যারেন্টস থাকবে না, ক্যানাডায় তো আমার যে আমাকে হেল্প করছে এখন সে থাকবে না, সো আমার সব নিজে করা লাগবে। তো আমি আস্তে আস্তে ওটা প্র্যাকটিস করতাম। তো এখানে আসার পরে অফকোর্স কালচারাল শক, ফুড শক, এখানকার খাবার খুবই পেয়েও, এখানকার খাবার খুবই লাইক মাইল্ড, সো ওটা একটা শখ ছিল। কালচারাল শখ ছিল, ইংলিশে কথা বলা একটা শখ ছিল। তারপরে এখানে যখন আমরা ইনিশিয়ালি জব করে স্টার্ট করেছিলাম খুবই মিনিমাম ওয়েজ জব করতাম, খুবই মানে যে জব যদি আমি এখন বাংলাদেশে কাউকে বলি, আমি যে সোসাইটি থেকে বিলং করি, আমি যদি ওই সেম সোসাইটির কোনো একটা ছেলে মেয়েকে বলি যে আমি ক্যানাডায় বাথরুম করেছি অ্যাজ আ জব, আমি মানুষকে খাবার সার্ভ করেছি অ্যাজ আ জব, আমি ঘন্টার পর ঘন্টা পায়ের উপর দাঁড়ায় কাজ করতাম রোজা রেখে, ব্রেক না নিয়ে, তখন ওরা বলবে যে ইজ ইট ওয়ার্থ ইট? আই উড সে ইট ইজ। বিকজ ওই দিন যদি আমি বাথরুম না ধুতাম, ওই দিন যদি আমি পায়ের উপর দাঁড়িয়ে কাজ না করতাম, আমি আজকে শিখতাম না, আজকে আমি ভালো জব পেতাম না, বা আজকে আমি গ্র্যাজুয়েট হতাম। তার মানে কি যারা আসতে চায় তাদেরকে এই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে এখানে তাদেরকে যে কোনো কাজ করার জন্য তাদের প্রিপারেশন থাকতে হবে? আমি বলবো যে এটা পুরাটুকুই মেন্টালিটির উপর ডিপেন্ড করে। ডিসিপ্লিন হচ্ছে সব থেকে বড় একটা স্কিল। আমরা যারা এখানে এসেছি, আমার যত ফ্রেন্ডস আছে ডিফারেন্ট কান্ট্রিজ, স্পেন, আমেরিকা, ক্যানাডা, নেম ইট, লাইক আই হ্যাভ ফ্রেন্ডস ফ্রম এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সো সবার মধ্যে একটা কমন ফ্যাক্টর হচ্ছে ডিসিপ্লিন না থাকলে কেউ এরকম একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করতে পারবে না। ডিসিপ্লিন না থাকলে প্যারেন্টস ছাড়া কেউ পড়াশোনা করতে পারবে না। ডিসিপ্লিন না থাকলে কেউ নিজের রেন্টটা নিজে দিতে পারবে না। সো এই যে আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে একটা ইন্ডিপেন্ডেন্সি একটা ফ্যাক্টর থাকে, প্যারেন্টস নাই, কোনো গার্জিয়ান নাই অন টপ অফ ইউর হেড, নো ওয়ান টু টেল ইউ নো, কীভাবে পসিবল? সো ইউ আর ইউর ওন গার্জিয়ান, ইউ হ্যাভ টু বি ইউর ওন প্যারেন্ট। কারণ চাইলেই কিন্তু আমি রাত 3টার সময় বের হয়ে একটা ঘুরতে যেতে পারি পড়াশোনা না করে, বাট নোবডি ডাজ দ্যাট। নোবডি লাইক স্যাক্রিফাইস দেয়ার ওন ফিউচার ফর দ্য টেম্পোরারি ফান। এখানে কেউ ওটা করে না। অনেক সময় আমি শুনেছিলাম যে আমি যখন বাংলাদেশে থাকতাম আর দেখতাম যারা ক্যানাডা ইউএসএ পড়াশোনা করতে আসে, ভাবতাম সারাদিন পার্টি করে, বাবা মার টাকা উড়ায়, সারাদিন ভালো জায়গায় খায়, ভালো জিনিস পড়ে, ইউনো। বাট যখন আমি নিজে এসেছি তখন আমি রিয়েলাইজ করছি দিস ইজ নট ট্রু। বিকজ আপনার বাবা মার টাকা যে উড়াবেন ওই ইয়েটাই নাই, স্পেসটাই নাই, ইউ ক্যানট ডু দ্যাট। বাবা মা আপনাকে ওই আনলিমিটেড টাকা কেউ কাউকে দিচ্ছে না, যতই বড় লোকে। উই হ্যাভ আ লট অফ রিচ পিপল হিয়ার, অফকোর্স এ ভেরি এক্সপেন্সিভ ইউনিভার্সিটি, কিন্তু কেউ এটা করে না। বিকজ ইফ ইউ আর নট রেসপন্সিবল, কেউ এতদূর পর্যন্ত আসতে পারে না। ইউ হ্যাভ টু বি ভেরি রেসপন্সিবল, দের ইজ নো আদার ওয়েজ। স্কিলের ব্যাপারে তুমি কথা বলছিলে যে ডিসিপ্লিন একটা ইস্যু। তোমার কাছে আর কি মনে হয় যে স্কিল ডেভেলপমেন্ট কতটা জরুরি ইউথদের জন্য, এবং কোন টাইপ স্কিল ডেভেলপ করা উচিত বলে তুমি মনে করো? থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আমার যেটা মনে হয় যে যখন আপনি বাংলাদেশের মতো একটা দেশ থেকে ক্যানাডার নতুন দেশে আসবেন, অফকোর্স ল্যাঙ্গুয়েজ ইজ এ বিগ থিং। এখানে সবাই ইংলিশে কথা বলে, ফ্রেঞ্চ ইজ দেয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমি ফ্রেঞ্চ জানি না। ইটস নট এ বিগ ডিল, স্পেশালি আপনি যদি মন্ট্রিয়ালে না যান, তাছাড়া আপনার ফ্রেঞ্চ জানা ইটস নট লাইক নেসেসারি, ইটস নট কম্পালসারি। বাট আমার যেটা মনে হয় যে বেসিক যে স্কিলটা আনা উচিত ক্যানাডাতে, ওপেননেস, ভেরি ডিসিপ্লিন, অ্যাডজাস্ট করার যে মেন্টালিটি।
কারণ আপনি বাংলাদেশে যে লাইফটা লিড করেছেন সেই লাইফ আপনি সেম এখানে অফকোর্স লিড করবেন না। এখানে আপনার সব কাজ যে করা লাগবে, রান্না থেকে শুরু করে বাজার থেকে শুরু করে সব কিছু। তো আমি বলবো যে আসার 2-3 মাস আগে থেকে বা যত আগে আপনার প্রিপারেশন স্টার্ট হয় তখন থেকে আপনার ছোটো ছোটো স্কিল শেখা উচিত। যেরকম মার সাথে রান্নাঘরে টাইম স্পেন্ড করেন, রান্না শিখেন, বাসার কাজ কীভাবে করতে হয় শিখেন, বাজার কেমনে করতে হয় শিখেন, টাকা কীভাবে ম্যানেজ করে। আমি যখন এসেছি আমি ডেবিট কার্ড কি আর ক্রেডিট কার্ড কি এটা ডিফারেন্সই বুঝতাম না, বা একটা ব্যাংকে যে অ্যাকাউন্ট খুলে যে কী জিজ্ঞেস করবো ওটাই বুঝতাম না। সো এগুলো যেরকম বেসিক নেসেসিটিস যেগুলো বেসিক জিনিস জানা উচিত, এগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে এসে এত হ্যাসেল করা লাগবে না। যেরকম বাসাটা কোন বাসায় থাকবেন ওখান থেকেই ডিটারমাইন করে আসা উচিত, কারণ এখানে এসে আপনি ইউ ক্যানট কাউচ সার্ভ, ওর এখানে কিন্তু আপনাকে কেউ বাসায় মাসের পর মাস থাকতে দেবে না, বিকজ এখানকার কালচারটা একটু ডিফারেন্ট। এখানে মানুষ নিজের কমফোর্টকে স্যাক্রিফাইস করে আপনার জন্য কিছু করবে না। বাংলাদেশের মানুষরা আমি যেটা করি, যেটাকে বলি পিপল প্লিজিং, উই ডু দ্যাট আ লট। প্রায়োরিটি, বাউন্ডারিজ, ইউ হ্যাভ টু লার্ন ইয়োর সেলফ। বাট এত ছোটো বয়সে আসা হয় যে এগুলো বললে এখন আপনার মাথার উপর দিয়ে যাবে, টু বি ভেরি অনেস্ট। আমাকে যদি 5 বছর আগে এই কথাগুলো বলা হতো আমিও বলতাম যে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। কিন্তু অফকোর্স মানুষ শিখে লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে। সো এখানে এসে আপনি লাইফের এক্সপিরিয়েন্স থ্রু মানুষের সাথে মিশেন, এভরিথিং ইউ হ্যাভ টু গো থ্রু আ লট টু লার্ন। কিন্তু ইনিশিয়ালি আমি বলবো যে মাইন্ডটাকে যত ওপেন করা যায়, এসে জানতে হবে যে লাইফ জিরো থেকে স্টার্ট করতে হবে, বিছানা থেকে শুরু করে এভরিথিং ইউ হ্যাভ টু বাই ইয়োর সেলফ। সো ওই মেন্টালিটি নিয়ে আসা হবে যে যাই হোক না কেন লাইফে, যেই হ্যাসেলই আসুক না কেন, আই এম নট গোয়িং টু বি ডিমোটিভেটেড, আই এম নট গোয়িং টু বি লাইক ওকে ইটস গেটিং রিয়েলি হার্ড, আমি বাসে চলে গেলাম। থ্যাংক ইউ নাজিয়া। আসলে এই যে চলে আসা ছোটোবেলায় এবং এত কিছু নিজের সব কিছু করা, এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা আমি মনে করি যে মেন্টাল প্রেশার, হোম সিকনেস। তো এই ব্যাপারে তুমি কি বলবে যে কীভাবে এটা কাটিয়ে ওঠা যায়, কিংবা কীভাবে এটা ম্যানেজ করা সম্ভব? আমার মনে হয় যে হোম সিকনেসটা অ্যাকচুয়ালি কখনো এন্টায়ারলি চলে যায় না। যত বছরই আপনি থাকেন না কেন, কানাডা যেই দেশে থাকেন, আপনার দেশের জন্য মন কাঁদবে, অ্যান্ড স্পেশালি প্যারেন্টসের জন্য। কিন্তু যখন প্রথমে আসবেন ক্যানাডাতে, এত বিজি হয়ে যায় লাইফ অল অফ আ সাডেন, কারণ সব কিছুই তো আপনার ডিল করা লাগছে, পড়াশোনা থেকে শুরু করে বাসা ভাড়া দেওয়া, একটা জব খোঁজা, ফ্রেন্ডস বানানো, একটা লাইফ বানানো। এই বিজনেসের মধ্যে হালকা পাতলা ইট ক্যান ডিস্ট্র্যাক্ট ইউ, ইট ডিস্ট্র্যাক্টস ইউ ফ্রম দ্য ডিপ্রেশন। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে যখন আপনি একা একা থাকবেন রুমে, যখন আপনার মনে পড়বে বাবা মার কথা, যে আহারে বাবা মা থাকলে ভালো হতো, বা এখানে কত না কষ্ট লাইফ হচ্ছে, তখন নিজেকে বোঝানো উচিত যে কয়েক বছর পর ইউর গনা বি সামওয়্যার you want it to be your whole life, and they're gonna be so proud of you, অ্যান্ড লাইফে এমন একটা বড় অ্যাচিভমেন্ট করবেন যেটা আপনি কখনো ইমাজিনই করতে পারেন না। সো কিছু পেতে গেলে কিছু হারাতে হবে, দ্যাটস দ্য রুল অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাটস দ্য রুল অফ দ্য ইউনিভার্স। সো আপনার তখন মনে হবে যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশে থাকলে মনে করেন যে আপনি আপনার প্যারেন্টসের সাথে থাকতে পারতেন, আপনার ফ্রেন্ডসদের সাথে থাকতে পারতেন, কিন্তু এই লাইফটা আপনি পেতেন না। সো অ্যাজ ইউজুয়াল অ্যাট দি এন্ড অফ দ্য ডে কিছু পেতে হলে কিছু হারাতে হবে। সো আমি বলবো যে হ্যাভিং আ ভেরি স্ট্রং কমিউনিটি হিয়ার, অ্যান্ড বাবা মার সাথে প্রত্যেক দিন ফোনে কথা বলাটা, এটাও অনেক ইম্পর্টেন্ট। যে এই বিজি লাইফ স্কেজুল, এই টাইম ডিফারেন্সের মধ্যেও একটা পার্টিকুলার টাইম তাদের জন্য রাখা, যে আপনি প্রত্যেক দিন তাদের সাথে কথা বলছেন। সো আপনার ব্রেইন জানি এটা না ভেবে বসে থাকে যে আপনার বাবা মা আপনার কাছে নেই। বাহ, চমৎকার করে আপনি বললেন আসলে যে প্রতিদিন বাবা মার সাথে কথা বলা এবং ব্রেনকে সিগন্যাল দেওয়া চমৎকার একটা ম্যানেজেবল বিষয় বলে আমি মনে করি যে এটা। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে সব কিছুর মধ্যেও একটা বিষয় আমরা সবসময় জানতে চাই যে বাংলাদেশ থেকে, এত কিছুর মধ্যেও জানতে চাই যে বাংলাদেশ থেকে চলে এসেছেন অ্যাজ আ বাংলাদেশি, দেশের জন্য আপনি কী করতে চান, কিংবা দেশকে নিয়ে কী ভাবেন? দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এমন একটা ওয়ার্ল্ড চলে এসেছে এখন যে দেশের জন্য কিছু করতে চাইলে দেশে থেকে করাটা ইটস নট নেসেসারি। আমি ক্যানাডা থেকে যাই অ্যাচিভ করি না কেন, আমি যদি ফিউচারে একটা বড় অনেক সাকসেসফুল সায়েন্টিস্টও হয়ে যাই, আমি যেই অ্যাচিভটাই করি সেটাই বাংলাদেশের জন্য, কারণ আমি অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি বাংলাদেশি।
সো আমার সব অ্যাচিভমেন্ট আমার দেশের জন্য, আমি যেই কাজ করবো আমার সব দেশের জন্য। আমার যদি নাম হয় আমার দেশের নাম হবে। সো আমাকে থ্রু মি বাংলাদেশের মানুষ জানবে। যেরকম আমি যেদিন গ্র্যাজুয়েট করেছিলাম সেদিন আই ওয়াজ দি অনলি বাংলাদেশি টু গ্র্যাজুয়েট। সো আমি আমার স্ল্যাশ খুলিনি, আমি আমার বাংলাদেশের স্ল্যাশ খুলিনি, আমি ওটা পরেই স্টেজে ওয়াক করেছিলাম সো দ্যাট এভরিবডি নোজ মাই কান্ট্রি। কারণ বাংলাদেশের কাছে বাংলাদেশ মনে হয় যে আচ্ছা ঠিক আছে, হোয়াটস দ্য বিগ ডিল। বাট যখন ক্যানাডার মতো দেশে আসবেন বা অনেক অনেক বড় দেশে আসবেন তখন রিয়েলাইজ করবেন যে বাংলাদেশ কত ছোট একটা দেশ, বা বাংলাদেশের কথা কত মানুষ জানে, বা কিসের জন্য বাংলাদেশকে মানুষ চিনে। সো ওই কমিউনিটি থেকে বিলং করা ইজ আ ভেরি লাইক ফর মি আই এম ভেরি প্রাউড অফ টু বি আ বাংলাদেশি। তো আমি বলবো যে দেশের জন্য করার জন্য আমার দেশে যেয়ে থাকতে হবে না, আমি এখান থেকেই যেভাবে পারি যখনই পারি আমি দেশের জন্য কিছু করব। ফায়রুজ নাজিয়া পৃথুলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আপনার গল্প শোনানোর জন্য। মনে করি যে আপনার এই গল্পের মধ্য দিয়ে আমাদের যারা শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসতে চায় তারা যথেষ্ট উপকৃত হবে এবং তাদের প্রস্তুতি তারা নেবেন। শেষ শুধু এক বাক্যে যদি বলতে চান, জাস্ট ওয়ান সেন্টেন্স, যে তাদের জন্য, ইউথদের জন্য আপনার কি বলার আছে, আপনি কি বলতে চান আপনার মতো ইউথ যারা আছেন? আমরা যদি বলি যে জেনজিদেরকে আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে যদি এক সেন্টেন্সে, যে আমাকে বললেন এক সেন্টেন্সে যদি আমি কিছু বলতে চাই, আমি বলবো যে ইউ গট দিস, নেভার গিভ আপ। এটা আমি এই দুটা জিনিস বলতে বলতে আমি এত দূরে এসেছি যে ইউ গট দিস, রিগার্ডলেস অফ এনিথিং, রিগার্ডলেস অফ এনি সিচুয়েশন। আপনার কপালে যদি থাকে, আপনার যদি মনে হয় যে আপনি এই দেশে আসতে পারবেন, বা যে কোনো দেশে যে কোনো কিছু ক্যানাডায় আসতে হবে এটা বলছি না, যে কোনো কিছু অ্যাচিভ করতে চান, আমি বলবো ইউ গট দিস, নেভার গিভ আপ। দেশকে ভালোবাসুন, প্যারেন্টসদেরকে ভালোবাসুন, তাদের কথা শুনুন, ওনারা যা চান আপনার ভালোর জন্যই যাবে। বাট দ্যাট ডাজন্ট মিন যে সবাই অলওয়েজ রাইট কথা বলছে। নিজের বিবেকটাকেও স্ট্রেইট রাখেন, যেটাই অ্যাচিভ করতে চান, যদি কপালে থাকে, যদি ভাগ্যে থাকে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। Thank you so much InCAP Communication, and good luck to every student that is planning to come to Canada and every other countries. Good luck.